বাংলাদেশে দুইটা দল গুপ্ত হয়েছে। একটা দল হলো আওয়ামী লীগ, আরেকটা দল হলো বিএনপি। দুইটার মধ্যে কোন পার্থক্য নাই। প্রিয় কানাইঘাটবাসী, আজকে আপনারা কোন বিরিয়ানির দাওয়াতে বা টাকা দিয়ে আপনাদেরকে এখানে কেউ নিয়ে আসে নাই। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, পথে অনেক সন্ত্রাসী ওত পেতেছিল, আমরা জীবনের রিস্ক নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের ভালোবাসার একটা জায়গা, আমরা সবাই গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করি। গণতান্ত্রিক বাংলাদেশের মাপকাঠিতে আজকে আমরা এখানে অবস্থান করছি। গত 17 বছরে যেই ভাইয়েরা বলেছিল বাংলাদেশে গণতন্ত্র প্রয়োজন, যে ভাইয়েরা বলেছিল আমার বাসার সামনে বালুর ট্রাক, সেই ভাইয়েরা মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার সময় দেখি রাস্তা বন্ধ, রাস্তাতে ট্রাকের চাক্কা পাংচার করে ট্রাক রেখে দিয়েছে, কিন্তু বালু ছিল না ভাগ্যিস আমাদের। আমরা সেই ট্রাক সরিয়েছি। তারপরে দেখি 400 পুলিশ চাইতে দিবে না। পুলিশের দিকে তাকায়া দেখি যেই পুলিশ আওয়ামী লীগের আমলে যেইভাবে হিংস্র চরিত্র নিয়ে দাঁড়িয়েছিল, সে একই পুলিশ আবার দাঁড়িয়ে আছে। পুলিশ ভাইদেরকে বললাম, আপনাদের যারা অফিসার, তাদের সন্তানরা বিদেশে পড়ে, রাতে স্থানীয় যারা এমপি, তাদের সাথে মাদকের ব্যবসা করে, সন্ত্রাস করে, দুর্নীতি করে, যারা পুলিশের সাধারণ সদস্য, তাদের সাথে আমাদের কোনো প্রবলেম নাই। 12-13 হাজার টাকা বেতন দেয়, সারাদিন দাঁড় করিয়ে রাখে, ফ্যামিলির কাছে যাইতে পারে না, তাদেরকে আমাদের উপরে লেলিয়ে দেওয়া হয়েছিল। একটু পরে গিয়ে দেখি রাস্তার মধ্যে ট্রাক্টর রেখে দিয়েছে, আমরা সেটাও অতিক্রম করলাম। এরপরে গিয়ে দেখি 500 পুলিশ পুরো রাস্তা ঘেরাও করে রেখেছে। তারপরে এফবিএন, তারপরে বিজেপি, তারপরে ছাত্র দলের গুন্ডা সন্ত্রাসী, যাদের সবার হাতে অস্ত্র এবং দা কুড়াল ছিল। ডান দিকে তাকাইলাম, সেখানেও দেখি তাদের হাতে অস্ত্র। বাম দিকে তাকাইলাম, সেখানেও দেখি অস্ত্র। চিন্তা করলাম, এ বাহিনী বাংলাদেশে আবার কোথা থেকে আবিষ্কৃত হলো? গা বাহিনী, কুড়াল বাহিনী। এক মুরব্বী জানাইল, এটা হলো তারেক রহমানের বাহিনী। তারেক রহমানকে বলবো, বাংলাদেশে আপনাকে হয়তো গণতন্ত্র বেছে নিতে হবে, যদি সন্ত্রাস বেছে নেন, সকল সন্ত্রাসীদেরকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছে বাংলাদেশে। প্রিয় সিলেটবাসী, আপনারা শাহজালালের বংশধর, ফুলতলির বংশধর, শাহ মাখদুমের বংশধর, বাংলাদেশের মানুষ খানজাহান আলীর বংশধর, শাহ পরানের বংশধর, কায়ুমপুরের বংশধর। আমরা ভয় পাই না কাউকে, আমরা শুধু একমাত্র এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই। ওরা আমাদেরকে ইট নিয়ে ভয় দেখায়, দা নিয়ে ভয় দেখায়। কি একটা অসভ্য জগতে এসে পড়লাম। আমরা মনে করলাম যে 17 বছর এগুলা জেলে থাইকা সভ্য হয়ে গেছে। শেখ হাসিনার জেলে অনেক নিরপরাধ মানুষ ছিল জেলে। ঠিক আছে, আমরা একটু তাদেরকে উদ্ধারে এগিয়ে গেলাম, জেল খুলে দিলাম। ওদের আগের যে খাসলত, হায়নার মতন ঝাঁপিয়ে পড়া, যেই মানুষগুলোকে মুক্ত করে দিলাম আমরা,
সেই মানুষগুলো এখন অস্ত্র নিয়ে আমাদেরকে মারতে আসে। দুঃখের বিষয়, প্রিয় তারেক রহমান আসতে পারতেন না দেশে। আমরা আপনার মাকে মুক্ত করে দিয়েছিলাম, রক্ত আমরা দিয়েছি। আপনার মাকে সসম্মানে বাংলাদেশ থেকে বিদায় জানিয়েছিলাম আমরা, কারণ আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি। উনি বলেছিলেন ওদের হাতে গোলামের জঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আপনার বাবা বলেছিলেন ওই রিপোর্ট ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে সব সময় মাথা উঁচু করিয়ে দাঁড়িয়েছিলেন। আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? সমস্যাটা আমাদেরকে একটু বলেন যে এই কারণে আমি সন্ত্রাসের পথ বেছে নিয়েছি। আমাদের উপরে যে হামলাগুলো হলো, তারেক রহমানের প্রত্যক্ষ মদতে হামলা হয়েছে। স্থায়ী কমিটির মিটিং বসেছে, ওই কমিটির মিটিং আলোচনা হয়েছে এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। প্রিয় তারেক রহমান শুনে রাখুন, প্রিয় বিএনপি শুনে রাখুন, বাংলাদেশ উসমানাদিকে নিশ্চিহ্ন করা হয়েছে। লক্ষ কোটি উসমানাদি জন্ম করেছে, আমাদেরকে নিশ্চিহ্ন করে দেন। আজাদির কোটি কোটি সৈনিক রাজপথে নামতে প্রস্তুত আছে। কত বড় চিন্তিত সন্ত্রাসী আপনারা চিন্তা করেছেন। নির্বাচনের আগে আমরা বলেছিলাম তারেক রহমানকে 4টা পথ পরিহার করতে হবে। 1 নম্বর হল বাংলাদেশে চাঁদাবাজি পরিহার করতে হবে, 2 নম্বর সন্ত্রাস পরিহার করতে হবে, 3 নম্বর দখলদারি প্রতিহত করতে হবে, 4 নম্বর যারা ভারতীয় বাংলাদেশে রাজাদি খেয়ে ফেলতে চায় ওদেরকে প্রতিহত করতে হবে। যদি প্রতিহত করতে না পারেন, বলেন বাবারা ক্ষমতা চালাইতে আর পারি না, আজকে ইস্তফা দিয়ে দেন। আমরা ক্ষমতা চালাইতে পারবো, সমস্যা নাই। আমাদের কোনো গুন্ডা পান্ডা লাগবে না, কোন সন্ত্রাসী লাগবে না, আমাদের কোনো দখলবাজ লাগবে না, কোন টেন্ডারবাজ লাগবে না, কোন চাঁদাবাজ লাগবে না। আমরা জনগণের শাহজালালের উত্তরসূরি হয়ে যেইভাবে বাংলাদেশের মজলুমদের পক্ষে উনি দাঁড়িয়েছিলেন, আমরা সেইভাবে ন্যায় ইনসাফের আজাদের বাংলাদেশের রাষ্ট্র কায়েম করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছে? আজকে আমরা আপনাদেরকে একটু হাত তোলাবো। আমাদের কিছু যুদ্ধ বাকি আছে এখনো, সেই যুদ্ধটার জন্য আমরা আজকে আপনাদের থেকে কমিটমেন্ট নেব। 1 নম্বর যুদ্ধ হলো আমাদের যে 1400 ভাইয়ের লাশ কবরে চলে গিয়েছে, শহীদ হয়েছে। আমরা বাংলাদেশে তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত মাঠ চাইব না। 2 নম্বর হলো যেই রক্তের উপরে দাঁড়িয়ে সংস্কারের দলিল লিখিত হয়েছে, সেই সংস্কারের দলিল বাংলাদেশে বাস্তবায়ন করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। 3 নম্বর আমাদের আজাদির সূর্য প্রাণ পুরুষ শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বাংলার মাটিতে বিচার হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। সবাই আল্লাহর রাস্তায় একটা হাতটা উঁচু করে সেই শপথ গুলা করে বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না। আমাদের ভাই যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতিশোধ এবং বিচার পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমাদের আজাদির প্রাণ পুরুষ শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। প্রিয় কানাইঘাটবাসী, অনেক রাত হয়েছে। আপনাদের অভ্যুত্থানের মহানায়ক জনাব নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আজকে সার্জিস আলমের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে এখনো বলি, আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি। যদি মনে করেন ধৈর্যই দুর্বলতা, তাহলে
কি হবে ওইটা বললে তো আবার আমার বিরুদ্ধে বলবে আমি গালাগালি করি। তো আমি আজকে থেকে চুপ করেই গেলাম। আমরা দেখি বিএনপি কতটুকু উঠতে পারে, সেইটুকু পর্যন্ত ওনার পরে বাংলার মানুষ প্রশ্নের কাছে মাটিতে তাদেরকে নামানো। পিপিলিকার পাখা গজায়, মরিবার পরে পাখা গজাইছে তাদের নতুন করে। আমরা বলবো যে এই পিপিলিকার পাখা গজাইছে গত 53 বছরে, অনেক পাখনা আমরা দেখেছি। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। আমরা মরণ পর্যন্ত পথে আছি, কারণ আমাদের শহীদের রক্তের কাছে অঙ্গীকার নামা আছে, আমাদের শহীদ উসমান হাদির কাছে অঙ্গীকার নামা আছে। যে ভাইয়ের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের